আরে আসুন আসুন জমিদার মশাই, আমার এই সাধারণ কুটিরে আপনার মতো মানুষের পায়ের ধুলো পড়বে তা তো আমি ভাবতেও পারিনি। বসুন বসুন। ধন্যবাদ সনাতন বাবু। আজ আমি কোনো জমিদারি বা খাজনা আদায়ের কাজে আসিনি, সম্পূর্ণ ব্যক্তিগত একটা জরুরি দরবারে এসেছি। আমি আমার একমাত্র ছেলে সৌভিকের জন্য আপনার মেয়ে পারমিতার হাত চাইতে এসেছি। সে কি কথা জমিদার মশাই, এ তো আমার 7 জন্মের ভাগ্য। পারমিতা যেমন রূপবতী তেমনি কলেজে পড়া বিদুষী মেয়ে, ঘরের সব কাজকর্মও একা হাতে সামলায়। আমি এখনই ওকে ডাকছি। মা পারমিতা, একবার এদিকে আয় তো মা। পারমিতা শান্ত পায়ে এসে দাঁড়ায়, তার চোখে মুখে একটা চাপা অহংকার আর উদাসীনতা। বাহ সনাতন বাবু, আপনার মেয়েকে তো দেখে মনে হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। যেমন রূপ তেমনই ওর মার্জিত চেহারা। আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আজই পুরোহিত মশাইকে দিয়ে একটা ভালো বিয়ের লগ্ন দেখে নিতে বলি। তাড়াতাড়ি শুভ কাজটা সেরে ফেলাই ভালো। আপনার কথাই আমাদের শিরোধার্য জমিদার মশাই, আমাদের এই বিয়েতে পূর্ণ সম্মতি আছে। আমার কোনো সম্মতি নেই বাবা। আমি এত পড়াশোনা করে নিজের স্বাধীনতা বিসর্জন দিয়ে ওই সৌভিককে বিয়ে করতে পারবো না। আমি কোনো পরাধীনতা জীবন চাই না। চুপ কর পারমিতা, মেয়েদের একদিন না একদিন পরের ঘরে যেতেই হয়। আর যখন স্বয়ং জমিদার মশাই নিজে সম্বন্ধ নিয়ে এসেছেন তখন না বলার ক্ষমতা আমাদের নেই। ওনারা মস্ত বড় লোক, আর সৌভিকও খুব ভালো ছেলে। বাবার জেদ আর সমাজের চাপে পড়ে শেষমেশ পারমিতার বিয়ে সৌভিকের সাথেই হয়ে গেল, অত্যন্ত ধুমধাম করে। কিন্তু পারমিতার মনের ভেতরের ক্ষোভ আর অহংকার একটুও কমল না। একটা কথা পরিষ্কার শুনে রাখুন সৌভিক বাবু, আপনাদের এই বিশাল রাজপ্রাসাদে আমি এত কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি এই বাড়িতে দাসী বৃত্তি করতে আসিনি। ঘরকন্নার জন্য একটা কাজের লোক রেখে দিন। ঠিক আছে পারমিতা, তুমি মিছেমিছি রাগ করছো কেন? আমি কাল সকালেই একজন রান্নার লোক আর কাজের লোক ঠিক করে দেব। কিন্তু এখন আমাকে বাবার সাথে একটু মাঠে যেতে হবে, খিদে পেয়েছে, কিছু খাবার দেবে? আমি কোনোদিন রান্না করিনি। এত পড়াশোনা আমি রান্নাঘরের হাঁড়ি ঠেলার জন্য শিখিনি, বুঝেছেন? সামান্য একটা কথা নিয়ে তুমি এত অশান্তি করছো কেন? ঠিক আছে, আমি না খেয়েই চলে যাচ্ছি। এভাবে দেখতে দেখতে কিছু মাস কেটে গেল। একদিন রাতে সৌভিক এসে বলল, পারমিতা, ও পারমিতা, ওঠো না একটু, একটা দারুণ খবর আছে। এই মাঝরাতে কি হয়েছে বলো তো? একটু কি শান্তিতে ঘুমাতেও দেবে না? আজ সন্ধে বৈদ্যমশাই যে ওষুধ দিয়ে গিয়েছিলেন তার রিপোর্ট পজিটিভ এসেছে পারমিতা। আমি জানতে পারলাম তুমি মা হতে চলেছ। আমাদের ঘরে ছোট বাচ্চা আসতে চলেছে। আমার না ছোট বাচ্চা যে কি ভীষণ ভালো লাগে পারমিতা, আমি তোমাকে বোঝাতে পারবো না। কি বললে? বাচ্চা? ওরে বাবা, ওইসব আপদপালায়ের কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। সে কি কথা পারমিতা, নিজের সন্তানের কথা শুনে কেউ এমন অলক্ষণে কথা বলে? ছোট বাচ্চারা তো ঈশ্বরের রূপ। ঈশ্বরের রূপ না ছাই, ওগুলো একটা জ্যান্ত ঝঞ্ঝাট। আমার স্বাধীনতার পায়ে লোহার বেড়ি। আর দিন রাত তাদের সেবা করো আর প্যান প্যানানি শোনো, তাদের পেছনে খাটো আর আমার জীবনটা বিসর্জন দাও। আমার কাছে এগুলোর একটা মস্ত বড় বোঝা ছাড়া আর কিছুই নয়। আমি কোনোদিন বাচ্চার দায়িত্ব নিতে পারবো না, বলে দিলাম। পারমিতার রেগে সেখান থেকে বেরিয়ে চলে গেল। সৌভিক অন্ধকারের দিকে চেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর একদিন দুপুরবেলা ধাত্রীমাতা হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। ওগো নতুন বৌমা, আজ এই রাজপ্রাসাদে আনন্দের জোয়ার বয়ে এনেছো তুমি। আমি পরীক্ষা করে বুঝলাম তুমি মা হতে চলেছ গো। তোমার কোলে জলদি এক রাজপুত্র আসতে চলেছে। এ কি সর্বনাশের কথা বলছো বুড়ি? তুমি এখানে আমায় অভিনন্দন জানাতে এসেছো, নাকি আমার জীবনে সবচেয়ে বড় ভয়ের সুখবর শোনাতে এসেছো? দূর হ বলছি আমার চোখের সামনে থেকে। এ কি অলক্ষণে কথা মা! নারীকুলের কাছে এর চেয়ে বড় ভাগ্য, এর চেয়ে বড় আনন্দের সংবাদ আর কি বা হতে পারে? তুমি মা হতে চলেছ, এটা তো উৎসবের সময়। ওটা তোমার মতোই মূর্খ আর ছোট লোকদের কাছে অভিনন্দন উৎসব হতে পারে, আমার কাছে নয়। আমি ওই বাচ্চাদের ঘৃণা করি।
আর আমার শরীরের আমি কোনো আপদকে বড় হতে দেব না। তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেলে বৌমা? কোনো গর্ভধারিণী মা নিজের সন্তানের নামে এমন অভিশাপ মুখে আনে না। তোমার পাপ হবে গো। নিজের এই সস্তার জ্ঞান আর উপদেশের ঝুলি নিজের কাছেই রাখো বুড়ি, আর দয়া করে একটা কথাও না বাড়িয়ে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। দেখতে দেখতে সময় কেটে গেল এবং এক মাঝরাতে পারমিতা একটি পুত্র সন্তানের জন্ম দিল। সদ্যজাত সন্তানের কান্নায় সারা ঘর মুখরিত হয়ে উঠল, কিন্তু পারমিতার মনে বিন্দুমাত্র মাতৃত্ব বা মায়া জাগল না। দেখ বৌমা, রাগ অভিমান ছেড়ে একবার চেয়ে দেখ। চাঁদের টুকরোর মতো এত সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে তোমার। নাও মা, নিজের বুকে টেনে নিয়ে ওকে একটু কোলে নাও। ওকে আমার চোখের সামনে থেকে এখনই আড়াল করো বলছি। আমি ওর মুখ দর্শনও করতে চাই না। ওকে সরাও আমার ঘর থেকে। এ কি পাষাণ হৃদয় তোমার মা! সন্তানহীন নারীরা এক ফোঁটা মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য কত উপোস করে, কত দেবস্থানে মানত করে, মাথা ঘোরে, আর ভগবান তোমাকে কোল আলো করে এমন দেব শিশু দিলেন, তাকে তুমি লাথি মারছো? বললাম তো, ওটা আমার কাছে কোনো ঈশ্বরের আশীর্বাদ নয়, ওটা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তোমার যদি মায়া উতলে ওঠে তবে তুমি ওটাকে নিজের বাড়ি নিয়ে যাও না কেন, আর আমার কোনো আপত্তি নেই তাতে। পাগল, এ তো দেখছি ঘোর কলিযুগ। নিজের জন্ম দেওয়া সন্তানকে কেউ এভাবে ফেলে দিতে পারে? আমি আর এখানে এক মুহূর্তও দাঁড়াবো না। আমি বরং এই দেব শিশুটিকে ছোটবাবুর হাতেই বিয়ে আসি। ধাত্রীমাতার কাছ থেকে সন্তানকে কোলে নিয়ে সৌভিকের চোখে আনন্দের জল চলে এলো। সে পরম আদরে শিশুটিকে বুকে জড়িয়ে ধরে পামিটার বিছানার পাশে এসে বসল এবং তাকে বোঝানোর চেষ্টা করল। পারমিতা, রাগ করো না। একবার চোখ মেলে চেয়ে দেখো আমাদের ভালোবাসার প্রতীককে। একদম তোমার মতো ডাগর ডাগর চোখ আর দেবদূতের মতো মুখ হয়েছে ওর। ও হয়তো বড্ড ক্ষুধার্ত। নাও, ওকে নিজের বুকে টেনে নিয়ে একটু স্তন্যপান করাও লক্ষ্মীটি। ওকে আমার কাছ থেকে সরাও বলছি। আমি ওকে এক মুহূর্তের জন্য ছোব না, আর কোলে নেওয়ার প্রশ্ন তো ওঠেই না। আমার বিরক্ত বাড়িও না তো। তোমার কি হিতাহিত জ্ঞান পুরোপুরি লোপ পেয়েছে পরমিতা? নিজের নারী ছেঁড়া ধনকে কেউ এভাবে কুকুরের মতো অবহেলা করে? তুমি কেমন মা গো? আমি তো আগেই বলেছিলাম আমার কোনো সন্তান লাগবে না। যদি এতই পুতুল খেলার শখ জেগে থাকে তবে একে বাড়ির থেকে বিদায় করে অন্য কাউকে দিয়ে দাও। আমি এর কোনো দায়িত্ব নেব না। তুমি নারী নামের কলঙ্ক পারমিতা। তুমি একটা আস্ত পাষাণ প্রতিমা। ঠিক আছে, আজ থেকে এই মাতৃহীন অসহায় সন্তানের মা এবং বাবা দুটোই আমি একা হব। আমার রাজপুত্র, আজ থেকে আমি তোমায় আদর করে খোকন বলে ডাকব। পরের দিন সকালে সৌভিক যখনই কাজে যাওয়ার জন্য পা বাড়ালো, খোকন বিছানায় শুয়ে খিদের জ্বালায় চিৎকার করে কাঁদতে লাগলো। সৌভিক চিন্তিত হয়ে পারমিতাকে ডাকলো। পারমিতা, কোথায় আছো তুমি? এদিকে ঘরে একবার এসো, কখন খুব কান্না করছে। পরমিতা, আমি একটু জরুরি কাজে জমিদারির তদারকিতে বাইরে যাচ্ছি। ফিরতে একটু বিকেল হতে পারে। খোকনের দিকে একটু খেয়াল রেখো, ও যেন বেশি কান্নাকাটি না করে। এই আপদে চিলের মতো চিৎকার আর কান্নায় আমার মাথাটা ফেটে যাচ্ছে। মরলেই আমার জীবনটা শান্ত হতো। কাঁদুককে যত খুশি, খিদের জ্বালায় মরুক। আমি তো চললাম সুচরিতার সাথে বাগানে হাওয়া খেতে আর আড্ডা দিতে। সন্ধেবেলা সৌভিক ঘরে ফিরে দেখে খোকন কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। ঠিক তখনই পরমিতা তার বান্ধবী সুচরিতার সাথে হাসতে হাসতে মনের আনন্দে ঘরে প্রবেশ করল। চলি রে সুচরিতা, আজ আড্ডাটা বেশ ভালোই হলো। কাল আবার ঠিক সময়ে বিকেলে নদীর ঘাটে দেখা হবে কিন্তু, আর সাবধানে যাস। পরমিতা, তোমার কি একটুও লজ্জা বা দয়া মায়া নেই? তুমি দুপুর থেকে কোথায় ফুর্তি করতে গিয়েছিলে? এখানে আমাদের খোকন খিদের জ্বালায় কখন থেকে একা একা কাঁদছে। তোমার পাষাণ বুকে কি একটুও ছোঁড়া লাগলো না? দেখো, আমাকে বেশি জ্ঞান দিতে আসো না। ওই বাচ্চার ভালো মন্দর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও বাঁচলো না মরলো তাতে আমার বিন্দুমাত্র কিছু যায় আসে না।
তুমি ধিক্কার পাওয়ারও যোগ্য নও পারমিতা। ঈশ্বর যেন এমন রাক্ষসী আর নিষ্ঠুর মা পৃথিবীর কোনো শত্রুকেও না দেয়। আমার বাবা জীবনে সবচেয়ে বড় ভুল করেছিলেন তোমার মতো একটা কাল নাগিনীকে এই শ্রদ্ধেয় ঘরের বউ করে এনে। এতই যখন তোমার বাচ্চাদের ওপর দরদ উতলে উঠেছে, তবে একটা আয়ার পরিচালিকা রেখে দিলে না 24 ঘন্টা দেখভাল করার জন্য? আমার পক্ষে ওই নোংরা মলমূত্র পরিষ্কার করা সম্ভব নয়। আমি যদি আয়া রাখি, তবে মা হিসেবে সংসারে তোমার কাজটা কি শুনি? নিজের রূপের অহংকারে একটা সামান্য অবোধ শিশুকে ভালোবাসতে পারো না? বিধাতার মস্ত বড় ভুল ছিল যে তিনি তোমার মতো ডাইনিকে একটা সন্তানের মা বানিয়েছিলেন। অনেক হয়েছে তোমার সস্তার এই নাটক আর বকবকানি। আমি এইসব শুনতে অভ্যস্ত নয়। আমি বড্ড ক্লান্ত। আমি এখন ঘুমোতে গেলাম। শান্ত হো বাবা মার, কেঁদো না সোনা। তোর এই হতভাগা বাবা এখনো বেঁচে আছে। এই নিষ্ঠুর সমাজে আমি তোকে নিজের বুকের রক্ত দিয়ে আগলে রাখব। পারমিতা, আমি আজ পাশের গায়ে একটা বড় জরুরি দরবারে যাচ্ছি। ফিরতে হয়তো অনেক রাত হবে। খোকনের যেন কোনো রকমের কষ্ট না হয়। ওকে সময় মতো দুধ দিও, আর সাবধান করে দিচ্ছি, আমার অবর্তমানে ওকে একা ঘরে ফেলে রেখে বাইরে কোথাও আড্ডা দিতে বা ঘুরতে যাবে না। যদি এবার কোনো অঘটন ঘটে, তবে আমি কিন্তু অন্য রূপ ধারণ করব। ঠিক আছে, ঠিক আছে। আমাকে আর বড় বড় চোখ করে ধমকাতে হবে না। তুমি নিশ্চিন্তে কাজে যাও। আমি খোকনকে আজ নিজের কাছেই রাখবো আর খুব যত্ন নেব। দেখো। সৌভিক চলে যাওয়ার ঠিক আধ ঘন্টা পর বান্ধবী সুচরিতা ঘরে এলো। কি রে পরমিতা, ঘরে বসে কি করছিস? চল আজ নদীর পাড়ের মেলাটার দিকে একটু বেরিয়ে আসি। অনেক নতুন নতুন গয়না এসেছে শুনলাম। না রে সুচরিতা, আজ আমার বাইরে যাওয়া হবে না। তুই একাই যা। এই অলক্ষণটার জন্য আমার বাইরে যাওয়া পুরোপুরি বারণ। ও বড্ড চিৎকার করে গেছে। তোর মতো আর স্বাধীন হতে পারলাম না রে। সুচরিতা চলে যাওয়ার পর পারমিতার ভেতরের রাগ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। তোর মতো একটা আপদের জন্য আমাকে ঘরবন্দি থাকতে হয়েছে। স্বামীর মুখে ঝাঁঝালো কথা শুনতে হচ্ছে। তুই জন্ম নেওয়ার পর থেকে আমার সমস্ত সুখ শান্তি সব কেড়ে নিয়েছিস। তুই আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তোকে আমি এই বাড়িতে এক মুহূর্তের জন্যও রাখবো না। এর একটা হিল্লে আমায় আজ করতেই হবে। আজ থেকে আমার জীবনে কোনো বাধাই রইল না। এবার আমি নিজের মতো করে বাঁচব। নিষ্পাপ অবোধ শিশুটিকে গভীর অরণ্যে একা ফেলে রেখে পারমিতা এক ফোঁটা চোখের জলও না ফেলে এক মুহূর্তের জন্য পিছনে না তাকিয়ে হন হন করে বিজয়ীর মতো নিজের বাড়ির দিকে রওনা দিল। একই গ্রামে যশোমতী নামে এক দয়ালু ও শান্ত স্বভাবের নারী বাস করত। বহু বছর বিয়ে হলেও তাদের কোনো সন্তান ছিল না। এদিকে স্বামী রাকেশ অসুস্থ হয়ে পড়ায় সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে যশোমতী প্রতিদিন জঙ্গলে কাঠ কুড়াতে যেত। শুনছ গো, আজ আমি জঙ্গলে কাঠ কুড়াতে যাচ্ছি। ঘরে আর জ্বালানি নেই, কিছু কাঠ না আনলে চুলো জ্বলবে না। তুমি ওষুধ খেয়ে বিশ্রাম নাও। হ্যাঁ যশোমতী, সাবধানে যেও। জঙ্গলটা খুব নির্জন, বেশি ভেতরে যেও না। আর তাড়াতাড়ি ফিরে এসো। যশোমতী জঙ্গলের পথে রওনা দিল। ঠিক তখনই ঘন ঝোপের আড়াল থেকে একটা শিশুর কান্নার আওয়াজ তার কানে এলো। সে থমকে দাঁড়ালো। এ কি? এই নির্জন বনের মধ্যে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোত্থেকে? এখানে তো কোনো মানুষ থাকার কথা নয়। একটু এগিয়ে গিয়ে সে দেখতে পেল ঝোপের আড়ালে একটি ছোট্ট শিশু অসহায়ভাবে শুয়ে আছে। সে আলতো করে শিশুটিকে কোলে তুলে নিল। আহারে, কি মায়াবী মুখ, যেন সাক্ষাৎ গোপাল আমার। কিন্তু এই গভীর জঙ্গলে এমন একটা দুধের শিশুকে কে ফেলে গেল? ওগো, এখানে কেউ আছো? এই বাচ্চাটি কার? কেউ কি আছো এখানে? অনেক ডাকার পরও বন থেকে কোনো সাড়া এলো না। যশোমতী বুঝতে পারল
কেউ ইচ্ছে করেই এই ফুটফুটে শিশুটিকে মৃত্যুর মুখে ফেলে গেছে। কেউ নেই তোর? কোনো চিন্তা নেই সোনা, আজ থেকে আমিই তোর মা। তোকে আমি নিজের বুকের রক্ত দিয়ে বড় করব, তোর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। যশোমতী কাঠ কুড়াতে গিয়ে কোল আলো করে সন্তান নিয়ে বাড়ি ফিরল। গো, জলদি বাইরে এসো, দেখে যাও ভগবান আজ আমাদের কোল আলো করে এই রাজপুত্রকে পাঠিয়েছেন। চেয়ে দেখো কত সুন্দর আমাদের ছেলে। কি যশোমতী, কার বাচ্চা তুমি কুড়িয়ে নিয়ে এলে? সন্তানের লোভে তুমি কি পুরোপুরি পাগল হয়ে গেলে নাকি? অন্যের সন্তান এভাবে তুলে আনা তো দণ্ডনীয় অপরাধ। এ কি অলক্ষণে কথা বলছো ওগো? আমি কি চোর যে কোনো মায়ের কোল খালি করে বাচ্চা ছিনিয়ে আনবো? এই অনাথ শিশুটিকে জঙ্গলের গভীরে কেউ ফেলে চলে গিয়েছিল। খিদের জ্বালায়ও ছটফট করছিল। আমি একে ভগবানের আশীর্বাদ মনে করে এনেছি। ও আজ থেকে আমাদের ছেলে, আমি একে কাউকে দেব না। তুমি যখন বলছো তখন নিশ্চয়ই ঈশ্বর একে আমাদের জন্যই পাঠিয়েছেন। বেশ ভালোই হলো, আমাদের ঘরের কলঙ্ক ঘুচল। আজ থেকে তুমি ওর জন্মদাত্রী মা, আর আমি ওর বাবা। এদিকে সন্ধ্যাবেলায় সৌভিক যখন অন্য গ্রাম থেকে কাজ সেরে বাড়ি ফিরল, সে কোথাও নিজের সন্তান খোকনকে দেখতে পেল না। পারমিতা, তুমি কোথায় আছো? বাচ্চা কোথায়? আমাদের খোকন কোথায় গেল বিছানা থেকে? ওগো, আমি ওকে উঠোনে মাদুরে শুয়ে রেখেছিলাম, রান্না করে কাজ করতে গিয়েছিলাম, এসে দেখি বিছানা খালি। কোথায় চলে গেল গো, আমি সত্যি জানি না। চলে গেল মানে? ও একটা একরত্তি শিশু, নিজে হাঁটার ক্ষমতাও ওর নেই। সত্যি করে বলো, কি করেছো তুমি আমার ছেলের সাথে? কোথায় আমার খোকন? আমি সত্যি কিছু জানি না। আমার মনে হয় আমি যখন রান্না করছিলাম তখন কোনো চোর বা কোনো জঙ্গলি পশু ওকে উঠোন থেকে তুলে নিয়ে গেছে। ওগো, আমার বড্ড ভয় করছে। ধিক্কার জানাই তোমাকে। তুমি কেমন মা? একটা বাচ্চাকে আধ ঘন্টার জন্য চোখে চোখে রাখতে পারলে না? আমি নিজেই বাইরে গিয়ে চারপাশটা খুঁজে দেখছি। সৌভিক পাগলের মতো গ্রামের অলিতে গলিতে, ঝোপঝাড়ে, মাঠে ঘাটে নিজের সন্তানকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও খোকনের কোনো সন্ধান মিলল না। গভীর রাতে সে ক্লান্ত ও ভাঙা মন নিয়ে ঘরে ফিরে এলো। কি হলো গো, আমার খোকনকে কোথাও কি পাওয়া গেল না? কোথায় চলে গেল গো? এই সব কিছু তোমার ওই অবহেলা আর পাপের জন্য হয়েছে। তুমিই তো মনে মনে চাইতে না যে বাচ্চাটা তোমার সামনে থাকুক। আজ হয়তো কোনো হিংস্র পশুর পেটে গেছে আমার খোকন। আমার বুকটা ফেটে যাচ্ছে। পারমিতা বাইরে কান্নার অভিনয় করলেও ভেতরে ভেতরে সে শান্তিতে শ্বাস নিল, কারণ তার জীবনের সবচেয়ে বড় বোঝা আজ চিরতরে দূর হয়ে গেছে। এদিকে যশোদা ছেলেটাকে খুব আদর যত্ন করছে। ঘুমিয়ে পড়ো আমার রাজপুত্র, রাত বড্ড বেশি হলো। মা তো তোর পাশেই আছে, কোনো ভয় নেই সোনা। গো যশোমতী, মাঝ রাত পার হয়ে গেল, তুমি কি সারা রাত ওকেই কোলে নিয়ে বসে থাকবে নাকি? এবার খোকাকে বিছানায় শুইয়ে নিজে একটু বিশ্রাম নাও। না গো, আমার সোনা বাবা এখনো ঘুমায়নি। ও চোখ বড় বড় করে খেলছে। ও যতক্ষণ না ঘুমোচ্ছে আমি চোখ বন্ধ করতে পারবো না। একে বুকে রাখলে আমার সব কষ্ট দূর হয়ে যায়। যশোমতী, এই বাচ্চার প্রতি এত মায়া বাড়িও না। কার বাচ্চা কে জানে? যদি কোনোদিন এর আসল বাবা মা এসে একে নিজের বলে দাবি করে বসে, তখন কি করবে? খবরদার, ওসব অলক্ষণে কথা মুখে আনবেন না। ও আমার গর্ভে না জন্মালেও ও আমারই ছেলে। আজ থেকে যদি ওকে কেউ অন্যের সন্তান বলে, আমি তার মুখ দর্শন করব না। ও আমার খোকন। আচ্ছা বাবা, আচ্ছা, এত রাগ করছো কেন? আর কখনো ও কথা বলবো না। ও আমাদেরই সন্তান। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেলেও পারমিতার আর কোনো সন্তান হয়নি। তাই গ্রামের মানুষ তাকে বন্ধা ও অপয়া বলে কটূক্তি করতে শুরু করেছে। পারমিতা কুয়োতলার পাশ দিয়ে যাওয়ার সময় দুই মহিলা তাকে দেখে ফিসফিস করতে লাগলো। ওরে বোন, ওই দেখ জমিদার বাড়ির বড় বউ যাচ্ছে। জলদি তোর কোলের বাচ্চাটাকে ঘরের ভেতর নিয়ে যা। ওর নজর বড্ড খারাপ, কখন কার বাচ্চার উপর কুনজর দিয়ে দেবে। একদম ঠিক বলেছিস বোন, ও তো একটা ডাইনি, বন্ধা মেয়ে মানুষ।
নিজের পাপের জন্য নিজের কোল তো শূন্য হলোই, এখন অন্যের বাচ্চার দিকে চোখ দেয়। চল এখান থেকে সরে যাই। মহিলাদের এই অপমানজনক কথা শুনে পারমিতার চোখ ফেটে জল চলে এলো। নিজের রূপের অহংকার আজ ধুলোয় মিশে গেছে। সে কাঁদতে কাঁদতে দৌড়ে সৌভিকের কাছে গেল। ওগো, আমি আর এই গ্রামে থাকতে পারছি না। গ্রামের ছোটলোক মহিলারা আমাকে দেখে বন্দা বলছে আর সারাক্ষণ অপমান করছে, খোঁটা দিচ্ছে। আমার এই জ্বালা আর সহ্য হচ্ছে না। তুমি আমায় এই বনের ধারে বড় গুরুদেবের আশ্রমে নিয়ে চলো না। আমি কেন যাব তোমার সাথে? তুমি তো নিজের কর্মের ফল ভোগ করছো। ঈশ্বর তোমায় সন্তান দিয়েছিলেন, কিন্তু তুমি তাকে লাথি মেরেছিলে। আজ তাই সমাজ তোমায় লাথি মারছে। তুমি যদি আমার সাথে গুরুদেবের আশ্রমে না যাও তবে আমি আর বাঁচব না। তখন তুমি আমার মুখও দেখতে পাবে না। ঠিক আছে, তোমার এই নাটকের হাত থেকে রেহাই পেতে আমি তোমার সাথেই চল। বাধ্য হয়ে সৌভিক পারমিতাকে নিয়ে গুরুদেবের আশ্রমে পৌঁছালো। গুরুদেব ধ্যানমগ্ন ছিলেন। পারমিতা গুরুদেবের চরণে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। হে গুরুদেব, দয়া করে আমার উদ্ধার করুন। বিয়ের এত বছর কেটে গেল, কিন্তু আজও আমার কোল শূন্য। সমাজ মানুষে আমাকে দিনরাত অপয়া ডাইনি বলে খোঁটা দেয়। আপনি আমার হাত দেখে বলুন না বাবা, আমার ভাগ্যে কি কোনোদিন সন্তানের সুখ লেখা আছে? আমি কি কোনোদিন মা হতে পারবো না? পারমিতার আকুল প্রশ্নের উত্তরে গুরুদেব ধ্যানস্থ হয়ে নিজের দিব্য জ্ঞানে অতীত ও ভবিষ্যৎ দর্শন করলেন। তারপর এক দীর্ঘ শ্বাস ফেলে পারমিতাকে বললেন, শান্ত হও বেটি। তোমার ললাটের লিখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার ভাগ্যে তো কোনোদিন সন্তানের সুখ ছিলই না। আর যে পুত্র সন্তান তোমার কোলে এসেছিল, সেও তোমার কর্মফলের কারণে তোমার ভাগ্য থেকে চিরতরে মুছে গেছে। তাকে তুমি নিজেই নিজের হাত দিয়ে শেষ করেছ। হে কি বলছেন বাবা? এর কি কোনো প্রায়শ্চিত্ত নেই? কোনো পুজো পাঠ বা তুকতাক করেও কি আমার ভাগ্য বদলানো যায় না? আমার কি কোনো পথ দেখানো যাবে না বাবা? না বেটি, বিধাতার বিধান অলঙ্ঘনীয়। আমি বা কোনো মানুষ তোমার এই কর্মফলের ভাগ্যকে কোনোভাবেই বদলে দিতে পারবো না। তুমি যা বুনেছ, আজ তারই ফসল কাটছ। অনেক হয়েছে পারমিতা, এবার তোমার এই ভণ্ডামি বন্ধ করো। গুরুদেব ঠিকই বলেছেন, তোমার মতো পাষাণীর সাথে এমনটাই হওয়া উচিত ছিল। আমি আর এক মুহূর্তও এখানে তোমার সাথে দাঁড়াবো না। আমি একাই বাড়ি ফিরে যাচ্ছি। সৌভিক রাগের মাথায় পারমিতাকে আশ্রমের চাতালে একাকী ফেলে রেখে হনহন করে নিজের বাড়ির দিকে রওনা দিল। পারমিতা সৌভিককে চলে যেতে দেখে আবার গুরুদেবের চরণে লুটিয়ে পড়ল। হে গুরুদেব, আমার স্বামী আমায় ফেলে চলে গেছে। আপনি শুধু আমায় একটিবার বলুন, আমার সেই ফেলে দেওয়া বুকের মানিক, আমার সেই ছেলে আজও কি পৃথিবীতে বেঁচে আছে? হ্যাঁ বেটি, সে বেঁচে আছে। ঈশ্বরের কৃপায় বনের হিংস্র পশুরা তার কোনো ক্ষতি করেনি। কিন্তু সে এখন আর তোমার সন্তান নয়। সে অন্য এক পুণ্যবতী মায়ের কোল আলো করে তার ছেলে হয়ে বড় হচ্ছে। অনেক ধন্যবাদ গুরুদেব। সে বেঁচে আছে, আমার এটুকুই যথেষ্ট। আমি আর ঘরে ফিরব না। গুরুদেব যখন বলেছে সে জীবিত, তখন আমি এই পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে গিয়ে খুঁজব। সে আমার একমাত্র ছেলে। আমি তাকে নিজের বুকে ফিরিয়ে আনবই। পারমিতা পাগলিনীর মতো বেশে দিনের পর দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে লাগল। প্রতিটা বাড়ির দরজায় গিয়ে সে তার ছেলের খোঁজ করতে লাগল। অবশেষে এক মহিলার দেখা পেয়ে সে তার হাত ধরল। ওগো বোন, আমায় একটু সাহায্য করো না। আমি এই গায়ে কত ঘর ঘুরে দেখলাম, কিন্তু আমার হারানো সোনাকে কোথাও খুঁজে পেলাম না। তুমি কি কোথাও আমার ছেলেকে দেখেছো আশেপাশে? আচ্ছা বোন, এই গ্রামে এমন কোনো পরিবার আছে যাদের আগে কোনো সন্তান ছিল না, কিন্তু হঠাৎ এখন একটা ছেলে হয়েছে? আমি তো তেমন কাউকে চিনি না গা। তবে হ্যাঁ, ওই কুয়োর ওপারে একটা পরিবার থাকে। গিন্নির নাম যশোমতী। বিয়ের পর অনেক বছর ওদের কোনো সন্তানাদি ছিল না, কিন্তু হঠাৎই কয়েক বছর আগে
কোথা থেকে যেন এক ফুটফুটে ছেলে এনে ও নিজের বলে মানুষ করছে। ছেলেটার নাম রেখেছে কৌশিক। সত্যি বলছো বোন? তা ওই যশোমতিটার বাড়িটা কোন দিকে গো? আমায় একটু পথটা চিনিয়ে দাও না, দয়া করে বলছি। ওই তো সোজা গিয়ে কুয়োর পাশেই যে মাটির দেওয়াল আর খড়ের চালা ঘরটা দেখছো, ওটাই যশোমতীদের আস্তানা। যশোমতী তার ছেলে কৌশিককে রোদের মধ্য থেকে ঘরের ভেতরে ডেকে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে পারমিতা ঝড়ের গতিতে উঠোনে এসে প্রবেশ করল। মা, মা দেখো, আমাদের উঠোনে কে একজন অচেনা কাকিমা এসে দাঁড়িয়েছে। ওনার চোখ দুটো কেমন লাল লাল। কে গা তুমি? এই ভর দুপুরে আমাদের উঠোনে এসে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার কি চাই বাপু? আমার ছেলেকে চাই। এই ছেলেই আমার খোকন। একেই আমি কয়েক বছর আগে জঙ্গলি ঝোপে ফেলে এসেছিলাম। এ কি অলক্ষণে কথা বলছো তুমি? মাথা খারাপ হয়েছে নাকি তোমার? আমি তোমার কোনো ছেলে দেখিনি। দূর হও আমার ঘর থেকে। মুখ সামলে কথা বল বলছি। তুই আমার খোকনকে জঙ্গল থেকে চুরি করে এনেছিস, আমি সব জেনে গেছি। তুই যদি ভালোই ভালোই আমার খোকনকে আমার হাতে তুলে না দিস, তবে আমি তোকে জ্যান্ত রাখবো না। অসম্ভব। আমি আমার বুকের মানিককে কোনো দিন কারো হাতে তুলে দেব না। যখন ও জঙ্গলে খিদের জ্বালায় মরছিল, তখন ভগবান ওকে আমার কোলে সঁপে দিয়েছিলেন। ও আমার কৌশিক, ও আমার ছেলে। এত বড় আস্পর্ধা তোর? ঠিক আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। আমি এখন গ্রামের মোড়ল মশাইকে ডাকছি। পঞ্চায়েতে ডেকে তোকে চোর প্রমাণ করে আমি আমার ছেলেকে নিয়ে যাবই যাব। দেখে নিস তুই। পারমিতা সোজা গ্রামের দুর্নীতিবাজ মোড়ল মশাইয়ের কাছে গিয়ে টাকার লোভ দেখালো, যাতে রায় তার পক্ষে যায়। মোড়ল মশাই, আপনার এই গ্রামে যশোদা নামে ওই ছোটলোক মেয়েটা আমার ছেলেকে চুরি করে ঘরে আটকে রেখেছে। যেভাবে হোক আপনি পঞ্চায়েত ডেকে আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিন। আর আপনি যদি এই কাজটা করতে পারেন, তবে আপনাকে জমিদার বাড়ি থেকে আপনাকে থরে থরে অনেক মোহর আর টাকা দেওয়া হবে। আরে বাহ, তুমি যখন নিজে এসেছো এবং এত বড় পুরস্কারের কথা বলছো, তখন মোড়ল তোমার কথাই শুনবে। তবে হ্যাঁ বেটি, কাজটা একটু কঠিন, তাই আমায় একটু বেশি পরিমাণ অর্থ দিতে হবে কিন্তু। মোড়ল মশাই, আপনি টাকার চিন্তা এক ফোঁটাও করবেন না। জমিদার বাড়ির ভাণ্ডার আপনার জন্য খোলাই থাকবে। আপনি শুধু কাল সকালে পঞ্চায়েত ডাকুন। রাকেশ ঘরে ঢুকে দেখল যশোমতী ভয়ে আর আতঙ্কে কাঁপছে। হে কি যশোমতী, তুমি খোকনকে এভাবে বুকে চেপে ধরে কাঁদছো কেন গো? ওর কি শরীর খারাপ হয়েছে? যদি জ্বর জ্বালা হয়ে থাকে তবে বলো, আমি এক্ষুনি কবিরাজ মশাইকে ডেকে আনি। তুমি এমন করে কেঁদো না। ওগো, আমাদের সব শেষ হয়ে গেল। আজ দুপুরে ওই জমিদার বাড়ির বড় বউ তরিত আমাদের উঠোনে এসেছিল। ও নাকি আমাদের কৌশিকের আসল মা। ও কাল মোড়ল মশাইকে দিয়ে পঞ্চায়েত বসিয়ে আমাদের ছেলেকে কেড়ে নিয়ে যাবে বলেছে। ওগো, আমি কৌশিককে ছাড়া বাঁচব না। শান্ত হও যশোমতী, ভগবানের ওপর ভরসা রাখো। আমাদের কৌশিককে আমাদের বুক থেকে কেড়ে নেওয়ার সাধ্য এই পৃথিবীর কারও নেই। তুমি এভাবে কাঁদছো দেখে আমাদের ছেলেও কেমন ভয় পেয়ে কাঁদছে দেখো। ঈশ্বর সব ঠিক করে দেবেন। পরের দিন সকালে পঞ্চায়েত বসল। মোড়ল মশাই পারমিতার থেকে টাকা খেয়ে পক্ষপাতিত্ব করার জন্য তৈরি হয়ে বসে আছেন। মোড়ল মশাই, এ আমার ছেলে খোকন। এই চোর যশোমতী আমার ছেলেকে চুরি করে এনে নিজের বলে দাবি করছে। আমার সন্তানকে ফিরিয়ে দিন। মোড়ল মশাই, ওনার কথা একদম মিথ্যে। আমি কারো সন্তান চুরি করিনি। এই ছেলে আমার নিজের প্রাণের চেয়েও প্রিয়। ও আমারই সন্তান। যশোমতী, শুধু মুখের কথায় তো পঞ্চায়েত চলে না। তোমার কাছে কি প্রমাণ আছে যে এই কৌশিক তোমারই গর্ভজাত সন্তান? কোনো সাক্ষী বা প্রমাণ দেখাতে পারবে? মোড়ল মশাই, এই সন্তানকে স্বয়ং মঙ্গলা দেবী আমার শূন্য কোলে তুলে দিয়েছেন। আমার মাতৃত্ব আর আমার ওই ভগবানের ওপর বিশ্বাস ছাড়া আমার কাছে আর কোনো প্রমাণ নেই বাবা। ওসব ভগবানের দোহাই দিয়ে লাভ নেই যশোমতী। প্রমাণ ছাড়া পঞ্চায়েত তোমাকে চোর বলেই গণ্য করছে। এই সন্তান জমিদার বাড়িরই রক্ত, তাই এই ছেলে আজ থেকে পারমিতার আইনি হেফাজতেই যাবে। পারমিতা,
তুমি তোমার ছেলেকে নিয়ে যেতে পারো। চল খোকন, অনেক বছর এই ছোট লোকদের ঘরে কাটিয়েছিস, এবার নিজের আসল রাজপ্রাসাদে চল। আমি তোর আসল মা। না, ছাড়ুন আমায়। আপনি আমার মা নন। আপনার চোখ দুটো বড্ড রাক্ষসের মতো। এই যশোমতীই আমার মা। আমি মাকে ছেড়ে কোথাও যাব না। ওগো জমিদার বাড়ির বড় বউ, আমি তোমার দুটি পায়ে পড়ি। আমার এই মানিককে আমার বুক থেকে কেড়ে নিও না গো। ও চলে গেলে আমি সত্যিই মরে যাব। ও আমার বেঁচে থাকার একমাত্র আলো। মরে যেতে চাস তো নদীতে গিয়ে ডুবে মর, তাতে আমার কি? চল এখান থেকে। পরমিতা অত্যন্ত আনন্দের সাথে কৌশিককে নিয়ে ঘরে ঢুকে সৌভিক দেখালো। ওগো, যে দেখো, আমাদের সেই হারিয়ে যাওয়া খোকন কত বড় হয়ে গেছে। একদম দেখতে আমার মতো হয়েছে, দেখো। ওরে ডাইনি পারমিতা, তুই আবার কার কোল খালি করে এই নিষ্পাপ বাচ্চাটাকে তুলে এনেছিস? ছেলেটা নিজের মায়ের জন্য কেমন অঝরে কাঁদছে দেখতে পাচ্ছিস না? যা, এখনই একে এর মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আয়। এ কি বলছো গো? তুমি নিজের ছেলেকেই চিনতে পারছো না? আমি তো একে জন্ম দিয়েছি। তুমি চুপচাপ নিজের কাজ করো তো। আমাদের মা ছেলের মাঝে একদম আসবে না। আয় খোকন সোনা, তোকে বড্ড খিদে পেয়েছে, তাই না রে? সরে যান আমার সামনে থেকে। আমি আপনার হাতের কোনো খাবার ছোব না। আপনি বড্ড খল কাকিমা। আমায় আমার মায়ের কাছে, আমার যশোমতী মায়ের কাছে যেতে দিন। আমি এখানে থাকবো না। মুখ সামলে কথা বল। তুই আমায় ভুলে গেছিস। আমি তোর আসল মা, তোকে জন্ম দিয়েছি। আজ থেকে তোকে এই রাজপ্রাসাদেই থাকতে হবে। ওই কুড়ে ঘরে আর কোনোদিন যেতে হবে না বাবা। পরের দিন সকালে রাকেশ জমিদারের বাড়ি দিয়ে যাচ্ছিল। সেখানে তার ছেলে বাইরে দাঁড়িয়ে কান্না করছিল। বাবা, ও বাবা, আমায় এখান থেকে নিয়ে চলো না বাবা। এই কাকিমা আমায় বড্ড মারে। আমি মার হাতের রান্না খাবো বাবা। শান্ত হ বাপ আমার। তোর মা ঘরে তোর জন্য না খেয়ে কাঁদছে রে। তুই একটু ধৈর্য ধর শোনা। ঠিক সেই সময় সৌভিক সেখান দিয়ে যাচ্ছিল। সে কৌশিকের এই আকুল কান্না আর রাকেশের পিতৃস্নেহ দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। ঠিক তখনই পারমিতা এসে কৌশিকের হাত ধরে ভেতরে টানতে লাগলো। তোকে না বারণ করেছি বাইরের ভিখারিগুলোর সাথে কথা বলতে? চল ভেতরে চল বলছি। ব্যাস, পারমিতা, অনেক হয়েছে তোমার এই পৈশাচিক নাটক। তোমার মনটা কি পাথর নাকি লোহা দিয়ে তৈরি গা? দেখতে পাচ্ছ না এই অবোধ শিশুটা তার মায়ের জন্য কেমন চাতক পাখির মতো ছটফট করছে? তোমার কি একটু বুকটা কাঁপছে না? ওগো, তুমি নিজের ছেলের হয়ে কথা না বলে ওদের হয়ে কথা বলছো? যে মা নিজের সন্তানকে খিদের মুখে বনের হিংস্র পশুর সামনে ফেলে আসতে পারে, সে কোনোদিন মা হতে পারে না। আর যে নারী নিজের বুকের দুধ খাইয়ে রাত জেগে একে এত বড় করেছে, সেই যশোমতী এর আসল মা। চল বাবা কৌশিক, আজ আমি নিজেই তোকে তোর মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসব। দেখি কোন ডাইনি তোকে আটকায়। আদিকে রাকেশ যশোমতীকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু যশোমতী খোকনকে ছাড়া জলস্পর্শ পর্যন্ত করেনি। যশোমতী, ভগবানের দোহাই, একটু মুখে জল দাও। তুমি যদি এভাবে না খেয়ে নিজেকে শেষ করে দাও, তবে আমাদের কৌশিক ফিরে এসে কার কোলে মাথা রাখবে বলো? না গো, আমার কৌশিক সোনা কাল থেকে খিদের জ্বালায় কি খেয়েছে না জানি। ও না খেলেই মা কিভাবে অন্য মুখে তুলবে বলো? আমার বুকটা যে ফেটে যাচ্ছে। ঠিক তখনই উঠোনের কাঠের দরজাটা সশব্দে খুলে গেল। কৌশিক দৌড়ে এসে যশোমতীর বুকে ঝাঁপিয়ে পড়ল। মা, ও মা, দেখো আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি আর কোনোদিন ওই কাকিমার কাছে যাব না মা। আমার মানিক, আমার সোনা বাবা ফিরে এসেছে। তোকে ছাড়া তোর এই মা মরেই যেত রে বাপ। আর কোনো দিন তোকে আমি হাতছাড়া করব না। সৌভিক উঠোনে দাঁড়িয়ে এই স্বর্গীয় দৃশ্য দেখছিল। সে পারমিতার দিকে ঘুরে গম্ভীর কণ্ঠে বলল, ভালো করে চেয়ে দেখো, একেই বলে আসল মা। মনে করে দেখো সেই দিনগুলোর কথা, যখন এই শিশুটা খিদের জ্বালায় চিৎকার করে কাঁদত, আর তুমি নিজের রূপের অহংকারে একে ফেলে বাগানে ফুর্তি করতে চলে যেতে। আজ তুমি কোন মুখে একে নিজের বলে দাবি করতে এসেছো? যশোমতীর এই নিঃস্বার্থ মাতৃত্ব দেখে নিজের ভুল বুঝতে পারল।
তার ভেতরের অহংকার এক নিমেষে চূর্ণ হয়ে গেল। সে যশোমতীর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসল। বোন যশোমতী, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি অহংকারে অন্ধ হয়ে তোমার সাথে বড্ড অন্যায় করেছি। তোমার কোল খালি করতে চেয়েছি। বোন, আমি তোমার কাছে আজ শেষ একটা ভিক্ষা চাইছি, তুমি আমায় দেবে? তুমি যদি আমার কৌশিককে আবার ফেরত চাও বোন, তবে আমি আমার প্রাণ দিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে দেব না। না বোন না, আমি তোমার কাছ থেকে ছেলেকে কেড়ে নিতে আসিনি। ও তোমারই সন্তান, তুমি ওরই আসল মা। আমি শুধু চাই ও যেন শুধু একটিবারের জন্য আমায় জড়িয়ে ধরে মা বলে ডাকে। এই পাপী মায়ের বুকটা তাহলে একটু শান্ত হবে বোন। কৌশিক ধীর পায়ে এগিয়ে গিয়ে পারমিতাকে আলতো করে জড়িয়ে ধরল এবং মৃদুস্বরে বলল, মা। ব্যাস, আমার জন্মের পাপ আজ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আমি চললাম বোন। আমার মনটা আবার বদলে যাওয়ার আগে আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাচ্ছি। এই গ্রামে আর কোনোদিন ফিরে আসবো না। পারমিতা কাঁদতে কাঁদতে এক কাপড়ে সেই গ্রাম ছেড়ে চিরদিনের জন্য এক অজানা পথের উদ্দেশ্যে রওনা দিল। আর যশোমতী ও রাকেশ তাদের স্নেহের ধন কৌশিককে বুকে জড়িয়ে ধরে মহানন্দে ও শান্তিতে বসবাস করতে লাগলো।